সবাইকে স্বাগতম। আজকে আমরা কিভাবে বীজ বপন করতে হয়, শীতের দেশে যেমন আমেরিকাতে যারা বা ইউরোপে থাকে তাদের উইন্টার অনেক লেন্দি হয় এবং সামার টাইমটা খুব শর্ট টাইম হয়। দেখা যায় যে শুধুমাত্র মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা শুধুমাত্র সামার গার্ডেনিং এর টাইম পাই। তো এই স্বল্প সময়ের মধ্যে আমরা যদি গার্ডেনিং করতে চাই সেটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এজন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ডিপেন্ড করে কোন জাতীয় সবজি আমরা রোপণ করছি। সকল সবজি গ্রো হতে একটু সময় লাগে, যেমন মরিচ বা বেগুন এই জাতীয় গাছ যদি আমরা মে মাসে বপন শুরু করি সেটা গ্রো হতে প্রায় আরো 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এরকম ক্ষেত্রে আমরা গ্রোয়িং সিজন অনেকটা মিস করব এবং দেখা যাবে যে আমাদের সবজি বপনের পরে আমরা মাত্র 1 থেকে 1.5 মাস সময় পাবো লাস্ট চারা গ্রো করার জন্য। তো এটা আমাদের জন্য কাম্য নয়। তো আমরা যেটা করতে পারি, আমরা যারা এরকম শীতের দেশে বাস করি তারা ইনডোরে চারা আগের থেকে রোপণ করে নিতে পারি এবং বীজ থেকে যদি চারা আমরা ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে শুরু করি তাহলে সময় মতো আমরা চারাগুলো যখনই একটু ওয়ার্ম সিজন শুরু হবে সামারে তখন চারাগুলো বাইরে দিতে পারবো এবং আমাদের গ্রোয়িং সিজন অনেক লেংদি হবে এবং আমরা অনেক বেশি ফসল পাবো। যেটা করতে হবে, আমরা বেশ ডিটেইলড ডিসকাশন দেখাবো উইথ ম্যাটেরিয়ালস, যে কিভাবে আমরা কি কি ম্যাটেরিয়াল দরকার, কোথা থেকে কিনতে হবে এবং টাইমিং কি, কখন কোন বীজ বপন করতে হবে, সোয়িং টেকনিক কি এবং এরপরে কি করতে হবে, এই স্টেপগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। কথা হলো যে কি কি ম্যাটেরিয়ালস দরকার। ম্যাটেরিয়ালসের জন্য আমরা যারা অ্যাক্সেস আছে অ্যামাজন থেকে বা এই টাইপের অন্য কোনো কোম্পানি থেকে বাই করার, তো আমি এখানে একটা ম্যাটেরিয়াল ইউজ করতেছি, সেটা হচ্ছে একটা হিউমিডিফায়ার ডোম। দেখাচ্ছি জিনিসটা কেমন দেখতে হয়। এটা একটা হিউমিডিফায়ার ডোম। তো এটা একটা সিড স্টার্টিং কিটও বলা যায়। তো এর মধ্যে যেটা থাকে অনেকগুলো সেল থাকে। তো এই সেলের মধ্যে আমরা সিড স্টার্টিং মিক্স দিই এবং এর মধ্যে চারা কিছুদিন শুরুতে চারা গজানোর প্রথম কয়েকদিনের মধ্যে থাকে। তারপর যখনই চারা গজিয়ে একটু বড় হয় তখন আমরা একটা পটে আমরা এটা ট্রান্সফার করি। তো যেটা এই ধরনের একটা সিড স্টার্টিং কিট থাকা খুব জরুরি। এগুলোর খুবই ইনএক্সপেন্সিভ। আমি এটা অ্যামাজন থেকে কিনছি, লেস দ্যান $10 এটা ছিল, আমার ধারণা $7 বা $8 ছিল এবং এরকম বক্স দিয়েছিল প্রায় 10টা, তো একটা সেটে। তো এই ধরনের বক্স একটা আমাদের কিনতে হবে কারণ এর মধ্যে অনেক কিছু আছে, যে এটা একটা এয়ার টাইট ক্যাপ এবং এটার মধ্যে আমরা এই সিড স্টার্টিং মিক্স দিব। তো নেক্সট ম্যাটেরিয়াল যেটা লাগবে সেটা হচ্ছে এই সিড স্টার্টিং মিক্স। এটা রেডিমেড এই ধরনের একটা ব্যাগে কিনতে পাওয়া যায় এবং এটা একটা ভালো কোম্পানি, মিরাকল গ্রো, এখান থেকে আপনারা কিনতে পারেন। এছাড়াও আমি গত বছর ইউজ করছি একটা জিফি সিড স্টার্টিং পটিং মিক্স, সেটাও খুব ইজি। তো কারণ সিড স্টার্টের জন্য একটু ডিফারেন্ট টাইপের সয়েল দরকার হয়। আমরা যদি বাইরে থেকে ক্লে বা শুধু কম্পোস্ট ইউজ করি সেটা দেখা যাবে যে চারা অতটা ভালো হবে না, কারণ দেখা যায় যে ওইটা অনেক বেশি ড্যাম্প হয়ে যায় খুব দ্রুত। আর যদি ড্যাম্প হয় তাহলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের যেটা করতে হবে, একটু ড্রাই থাকে বা ওয়াটার রিটেইন করবে কিন্তু খুব লিমিটেড পরিমাণে, সেই ধরনের সয়েল খুব দরকার। তো এই ধরনের পটিং মিক্সে যেটা থাকে সেটা একটু পিট মস, কোকো কয়ার এবং পারলাইট, এই তিনটার মিক্স থাকে। তো এটা মোটামুটি স্টেরাইল থাকে, এর মধ্যে অন্য কোনো রোগ জীবাণু বা আগাছা ইত্যাদি বীজ থাকে না এবং ওই ড্যাম্পেনিং প্রবলেমটা হয় না। তো এই ধরনের সিড স্টার্টিং পটিং মিক্স কিনে নেওয়া ভালো। এটা একটু এক্সপেন্সিভ পড়ে কারণ দেখা যায় যে আমরা যদি অনেক ফসল বা অনেকগুলো ভেজিটেবল উৎপন্ন করি দেখা যায় যে অনেকগুলো ব্যাগ কিনতে হয় এরকম। তবে একটা ব্যাগের দাম এত বেশি না। এই শুধু একটা ব্যাগ, এখান থেকে আমরা প্রায় 5টা ট্রে এরকম তৈরি করতে পারবো। সেটার জন্য প্রায় $6 খরচ হয়েছিল আমার। এটাও ফাইন। যদি আমরা লিমিটেড স্কেলের গার্ডেনিং করি তাহলে এটা কিনে নেওয়া এবং শুরু করার জন্য বেস্ট, কারণ এইটা হাতে তৈরি করা একটু ঝামেলা এবং এই ঝামেলার মধ্যে না যাওয়াটাই বেটার। কারণ নিজে করতে গেলে অনেক সময় মিস্টেক হবে এবং সেটার থেকে দেখা যাবে যে আমাদের বীজ ঠিকঠাক অঙ্কুরোদ্গম হবে না। নেক্সট আরেকটা জিনিস দরকার, সেটা এটা আসলে অপশনাল, এটা সিড অর্গানাইজার। তো এর মধ্যে যেটা আছে যে অনেকগুলো ট্রের মধ্যে আমরা খুব সুন্দর করে লেভেলিং করে রাখছি, যে এর মধ্যে অনেক বীজ আছে, যে
আমি বিভিন্ন সবজির বীজ সবজির বীজ এই সিজনে লাগাবো। তো সেইগুলো আমি সব অর্গানাইজ করে রাখছি, যে একসাথে সমস্ত পেপার, একসাথে সমস্ত বেগুন, এই ধরনের মানে মরিচ, বেগুন বা লাউ, কুমড়া, যেটাই আমি এখানে এই সিজনে তৈরি করব বা উৎপন্ন করব, সবগুলো এখানে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। তো বীজের ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটা ভালো কোম্পানির বীজ কিনে নেওয়া বেটার, কারণ ভালো কোম্পানি ছাড়া যেটা হয় যে খুব ভালো, আমি গত বছর কিছু মিস্টেক করছিলাম, যেমন বীজ কিনছিলাম দেখা যাচ্ছে আননোন একটা কোম্পানি থেকে, অ্যামাজন থেকে, এবং সেই বীজগুলো দেখা গেছে যে খুব ভালো অঙ্কুরোদ্গম হয় নাই। খুব রেপুটেড কোনো কোম্পানি থেকে কেনাই ভালো। এবছর আমি চেষ্টা করছি যে মোটামুটি রেপুটেড একটা কোম্পানি, বারপি, সবাই মনে হয় যারা সুপার মার্কেট থেকে বীজ কেনে সবাই আমার ধারণা দেখছে 1-2 বার। ফেরি মর্স এবং বারপি, এই দুইটা খুব কমন কোম্পানি। এছাড়াও বেশ কিছু ভালো কোম্পানি আছে, যেমন আমি একটা ভালো কোম্পানি ইউজ করি রিসেন্টলি, সেটা হচ্ছে ট্রু লিফ মার্কেট। এটাও বেশ ভালো, এটা বেশ কস্ট ইফেক্টিভ। তো এই ধরনের একটা সিড অর্গানাইজার থাকলে, এবং সেখানে হচ্ছে লাইক বীজগুলো এরকম প্যাকেট আকারে পাওয়া যায়, এই বীজ প্যাকেট থেকে আমি যেটা করছি যে এর মধ্যে রাখছি, এতে সুবিধা হয়ে যায়, এখান থেকে বের করতেও সুবিধা, এবং অল্প জায়গার মধ্যে অনেক বীজ সুন্দরভাবে অর্গানাইজ করা পসিবল হয়। এটা হলো মোস্টলি ম্যাটেরিয়াল, এবং এর জন্য আমার কিছু ওয়াটার দরকার, এটা একটু ময়েস্ট করার জন্য। আর খুব এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে যে আমরা অনেক সবজি উৎপন্ন করি, যদি আমরা ঠিকঠাক অর্গানাইজ না করি, লেভেল না করি, তো পরে দেখা যাবে কোন বীজ থেকে কোথায় কোন চারা উৎপন্ন হচ্ছে কোনো হিসাব থাকবে না। ফাইনাল প্রোডাক্টটা মানে সবকিছু তৈরি করার পরে ফাইনাল প্রোডাক্টটা দেখতে অনেকটা এরকম হবে। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। এখানে আমি সুন্দর করে লেবেল করে রাখছি যে এটা টাবাস্কো হট পেপার, বা এটা হচ্ছে রেড ঘোস্ট পেপার। তো এই ধরনের বীজগুলো আমরা সুন্দর করে এখন লেবেলিং করে রাখলে পরে খুঁজে পেতে সুবিধা হবে। যেমন এই লাইন বরাবর সবগুলো এক ধরনের পেপার, এই লাইন বরাবর আরেকটা পেপার, তো এই 4টা সেল বা এই 8টা সেল হচ্ছে আরেক ধরনের পেপার। তো এগুলো আর কি খুঁজে পেতে পরবর্তীতে অনেক সুবিধা হয়। এগুলো যখন চারা উৎপন্ন হবে পরে আমরা প্ল্যান অনুযায়ী সেগুলো আর কি জমিতে দিতে পারবো। জমি হোক, পট বা বেড, যেটাই হোক, আমরা সুন্দরভাবে ট্রান্সপ্লান্ট করতে পারবো। তো আমি এখন নেক্সট স্টেপ হচ্ছে হাতে কলমে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। এটা যারা অলরেডি গার্ডেনিং করে অনেকেই জানে, বাট যারা শুরু করতে চায় গার্ডেনিং তাদের জন্য বেশ ইলাস্ট্রেটিভ হতে পারে। তো যেটা করতে হবে যে এই ধরনের ট্রেতে, যেটা এর মধ্যে একটা জাস্ট ওয়াটার রাখার জন্য একটা ট্রে আছে, এটার মধ্যে আমি কি করতেছি যে এখান থেকে আমি ওয়াটারের মধ্যে রেখে দিছি, কিছুটা পূর্ণ করে নিছি। তো জিনিসটা এরকম ভাবে রাখতে হবে যেন এটা কোনো মতে জাস্ট টাচ করে। আমি যেটা দেখাচ্ছি যে এটা হচ্ছে তলার পার্টটা কোনো মতে টাচ করছে, যেন এটা পুরাপুরি উঠে না আসে ওয়াটার, মানে বা অর্ধেক বা পরিপূর্ণভাবে যেন আমি ফিল আপ না করি। তো এটা খেয়াল রাখতে হবে যে ওয়াটারটা লিমিটেড অ্যামাউন্টে রাখতে হবে। এখন নেক্সট স্টেপ হচ্ছে এর মধ্যে আমরা এই যে পটিং সয়েল, সিড স্টার্টিং মিক্স যেটা আছে, এটা হাত দিয়েই সরাসরি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে জাস্ট আমি এরকম স্প্রেড করতেছি, পরিপূর্ণভাবে ফিল আপ করবো না, কিছুটা জায়গা রাখবো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন বীজ কতটুকু ডেপথে রোপণ করতে হবে, এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তো আমরা গুগলে সার্চ দিলেও আসলে খুব ভালো ইনফরমেশন পাবো, যে যেমন মরিচের চারা বলতেছে যে খুব শর্ট ডেপথে রোপণ করতে হবে। তো এই ক্ষেত্রে বলতেছে 1/4 ইঞ্চি। 1/4 ইঞ্চি কিন্তু খুব সামান্য, তার মানে হচ্ছে আমার মোস্টলি ফিল আপ করতে হবে, প্রায় একটুখানি খালি রাখবো, তার উপর আমি মরিচের বীজ দিব। এখানে দেখা গেছে যে 12টা সেল আছে টোটাল, তো 12টা সেলই আমি ফিল আপ করে নিচ্ছি। ওকে, তো 1/4 ইঞ্চি মোটামুটি ফাঁকা আছে সবগুলোতেই দেখা যাচ্ছে। এখন আমি মরিচের বীজ দিয়ে দিব। তো এখানে আমার সিড অর্গানাইজারে সুন্দর করে দেয়া আছে, খেয়াল করে দেখছি সার্চ করে যে এখানে মোটামুটি সমস্ত বীজই, মরিচের বীজই এখানে করা যায়। আমি এখানে একটা ইন্ডিয়ান চিলি, যেটা আমি indianplantsandsseeds.com থেকে নিয়েছি, তো সেটা এখন রোপণ করতে যাচ্ছি। এটা রেগুলার নাম দিছে ইন্ডিয়ান চিলি, এটা আমরা রেগুলার ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে কিনি, আমাদের রান্নার কাজে খুব ব্যবহৃত হয়। তো সেটা আমি এখানে রোপণ করতেছি। তো ইন্ডিয়ান চিলি 1/4 ইঞ্চি ডেপথে রোপণ করা যেতে পারে। একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা সেল, আমাদের এই রিসোর্সগুলো খুব লিমিটেড এই ধরনের দেশে, আমরা চেষ্টা করব একটা কাইন্ড অফ ইন্স্যুরেন্স রাখার। আমরা নর্মালি একটা সেলে একটা বীজই এনাফ, সেটা যদি অঙ্কুরোদ্গম হয় সেটা বেস্ট,
কিন্তু বিভিন্ন কন্ডিশনের কারণে বা বীজের কোয়ালিটির কারণে দেখা যায় যে সবসময় 100% বীজ অঙ্কুরোদ্গম হয় না। কোনো বীজই 100% অঙ্কুরোদ্গম হবে না। তো আমাদের যেটা করতে হয় যে ইন্স্যুরেন্স হিসেবে একটা এক্সট্রা দিই, তাহলে দেখা যায় যে দুইটা মিলে চান্স খুব হাই যে এটা সেলটা থেকে আমরা একটা চারা পাবো, মোস্ট লাইকলি হেলদি চারা পাওয়া যাবে। তো আমরা 2টা করে বীজ দিচ্ছি প্রত্যেকটা সেলের মধ্যে। এটা আমি কমপ্লিট করতেছি এখন। টোটাল 24টা বীজ এখানে আমরা দেব। তো এটা indianplantsandseeds.com থেকে এই চারাটা বীজটা নিয়েছিলাম। সে যে ঝাল মরিচ খাই ওটার সাথে খুব মানে কাছাকাছি টেস্ট, আর রোপণ করার সিস্টেম খুব সিমিলার। আমরা যারা দেশে গার্ডেনিং করছি তারা জানি অলরেডি কীভাবে এটা করতে হয়, কিন্তু এই শীতের দেশে আমাদের এই স্পেশাল ওয়েতে আর কি বীজ অঙ্কুরোদ্গম করতে হচ্ছে, এটাই খালি ডিফারেন্স, আর বাকি সব সেম। এটাকে যেটা করতে হবে যে আগামী 3 মাস আমরা এটা প্রায় ঘরে রাখবো, 3 মাসের কাছাকাছি, 2.5 মাস বলা যায়। যখন একটু ওয়েদার হিট আপ হবে তখনই আমরা এটা চারাটা যখন তৈরি হয়ে যাবে সেটা আমরা আস্তে আস্তে বাইরে দিয়ে দেব। তো দেখতে দেখতে আমি 24টা চারা দিয়ে দিছি, বীজ দিয়ে দিছি। বাকি চারা বীজগুলো আমি তুলে রেখে এর ভিতর কমপ্লিট করব, মানে বাদ বাকি সিড, এই যে সিড স্টার্টিং মিক্স দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে যেন ওপেন না রাখি বীজগুলো, কারণ বীজ অঙ্কুরোদ্গমের জন্য আসলে লাইটটা যেন ডিরেক্টলি না লাগে এটা আমাদের এনশিওর করতে হবে। এই জন্য কিছুটা হলেও ঢাকতে হবে মাটি দিয়ে। সিড স্টার্টিং মিক্স দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ওকে, সো এই পার্টটুকু কমপ্লিট। এবার যেটা করতে হবে একটু ওয়াটার দিয়ে দিতে হবে, কারণ এই সিড স্টার্টিং মিক্সগুলো কিন্তু বেশ ড্রাই। এখন একদম ড্রাই হলে কিন্তু আমার চারা এখান থেকে গজাবে না। তো যেটা করতে হবে, আমি একটা রেগুলার চামচে করে 1 টেবিল স্পুন করে ওয়াটার দিচ্ছি এর ভিতর, যাতে এই মিক্সটা মোটামুটি একটু মানে একটু ময়েস্ট হয়। একটু ময়েস্ট হলে এটা এনাফ যে এটা তখন অঙ্কুরোদ্গমের জন্য রেডি হবে আর কি। খুব বেশি ওয়াটার দেওয়া যাবে না, কেউই মানে 2 থেকে 3 চামচ ওয়াটারের ভিতর দেবেন না, কারণ এতে খুব বেশি ড্যাম্প হয়ে যাবে, এবং ড্যাম্প হলে দেখা যাবে যে ওই বীজটা নষ্ট হয়ে যাবে। বীজে ছত্রাক বা অন্য জাতীয় মানে প্রবলেম হতে পারে বেশি ওয়াটার দিলে। তো আমরা খুব লিমিটেড অ্যামাউন্টে ওয়াটার দিয়ে জাস্ট এটাকে ময়েস্ট করব। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এটা আমরা এভাবে ঢেকে দিলাম। এবার যেটা করব যে এটা একটা সুন্দর ছিদ্র আছে, খেয়াল করতে হবে। এই ছিদ্রটা আমরা লাইক 90% ক্লোজ করে রাখবো। এটার কাজ হচ্ছে এর ভিতর থেকে জলীয় বাষ্প উপরে আসবে, এবং জলীয় বাষ্পগুলো যেন বের হয়ে যেতে না পারে। পুরোপুরি যদি জলীয় বাষ্প বের হয়ে যায় তাহলে দেখা যাবে যে এটা খুব ড্রাই হয়ে যাবে 2 দিনের ভিতর, এবং আমাদের আবার দেখা যাবে বীজ নষ্ট হয়ে যেতে পারে ড্রাই হয়ে। তো সেটা আমাদের পুরো প্রসেস আবার রিপিট করতে হতে পারে। তো সেটা আমরা করবো না। এখন এটা মোটামুটি কমপ্লিট। যেটা করব যে এটা আমরা চাইলে একটা ডার্ক পজিশনেও রাখতে পারি, আবার যে কোনো জায়গায় রাখতে পারি, কারণ এটা কাইন্ড অফ রেডি। আমি চেষ্টা করি যে এটা একটু জানলার পাশে রাখার। যতক্ষণ বীজ অঙ্কুরোদ্গম না হচ্ছে ততক্ষণ আইদার এটা ডার্ক অথবা লাইট, 2 পজিশনে ফাইন। বাট অ্যাজ সুন অ্যাজ এই চারাগুলো বের হয়ে আসার পরই আমাদের যেটা করতে হবে, এই হিউমিডিফায়ার ডোমটা তখন ওপেন করে দিতে হবে। ওপেন করে দিয়ে এটাকে জানলার পাশে, আলোর পাশে রাখতে হবে যেন এটা ঠিকঠাকভাবে গ্রো করে। এবার নেক্সট স্টেপগুলো হচ্ছে যে এই বীজের থেকে চারাগুলো যখন লাইক 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লম্বা হবে, তখন এর স্টার্টিং যে 2টা পাতা থাকে, এই 2টা পাতা থেকে পরবর্তী পাতাগুলো হচ্ছে অরিজিনাল গাছের। তো অরিজিনাল গাছের পাতা যখনই বের হয়, কারণ এর আগে আসলে কোন বীজের চারা কোনটা এটা বোঝা খুব পসিবল হয় না। তো যেটা করতে হবে যে আমাদেরকে 2টা পাতা থেকে যখন 4টা বা 5টা পাতা বের হবে, তখন আমাদের আরেকটু বড় পটে, একটু মিডিয়াম পটে এটাকে ট্রান্সফার করে দিতে হবে। আজকের পর্বে আমি এই পর্যন্ত দেখাবো। এর পরবর্তী পর্বে আমি নেক্সট স্টেপগুলো দেখাবো। একটা কাজ আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেভেলিং করা। আমি এখন লেভেলিং করে দিচ্ছি। তো আমার যে লেভেলিং এর এই কাগজগুলো আছে, সুন্দর প্লাস্টিকের একটা কাগজ, এটা আমি অ্যামাজন থেকে কিনছি, লাইক 200 লেভেল $5। তো খুবই মানে গুড প্রাইস। তো আমি এখানে লিখে দিচ্ছি ইন্ডিয়ান চিলি।
ইন্ডিয়ান বা বাংলাদেশি চিলি এটা আসলে সিমিলার, মানে এটা আমরা যে ইন্ডিয়ান সুপারমার্কেট থেকে যে চিলিগুলো কিনি সেটা আসলে এরকমই। এটাই আমরা আসলে রেগুলার রান্নার কাজে ইউজ করি বাংলাদেশি রান্নায়। তো এটাকে আমি সুন্দরভাবে এখানে দিচ্ছি, কারণ এগুলো এই ট্রেতে সবগুলো সেম, তাই একটা লেভেলই এনাফ। তো এটা একটু লম্বা, এই জন্য আমি এভাবে একটু কাট করে দিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমার মোটামুটি বীজ রোপণ করা শেষ। এখন যেটা করতে হবে, মরিচের চারা মানে গুগল বলতেছে প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে, আমার অভিজ্ঞতাও তাই। তো মরিচের বীজ থেকে চারা গজাতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতে পারে। আমরা ওয়েট করব 1 সপ্তাহ, এর মধ্যে আশা করি চারা গজাবে। আর যদি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু খুব ড্রাই হতে পারে আস্তে আস্তে, তো আমাদের মাঝে মাঝে একটু ওয়াটার দিতে হবে। তো আমরা যেটা করছি, ওয়াটার ফ্রম বটম করেছি, যে ওয়াটার নিচে আছে, প্রয়োজনে হচ্ছে নিচ থেকে ওয়াটার উপরে উঠে আসবে, ওই যে আমরা একটু টাচ করিয়েছিলাম। তো প্রয়োজনে যদি ওয়াটার লেভেলটা খুব ডাউন হয়ে যায় আমরা একটু ওয়াটার দিব, আর উপর থেকেও একটু ওয়াটার দেওয়া যায় প্রয়োজনে, বাট খুব বেশি যেন ড্যাম্প না হয়। তো এটা আমরা এরকম জানলার পাশে রেখে দিয়ে ওয়েট করব, এবং দেখা যাবে যে উইদিন 1 উইক সুন্দর চারা গজাবে। তো আজকের পর্বে আমরা বেশি লেন্দি করতে চাই না, অলরেডি বেশ কিছু ইনফরমেশন এখানে আমি দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি এগুলো ফলো করলে আমরা খুব সুন্দরভাবে আর্লি সিজনে বীজ থেকে চারা উৎপন্ন করতে পারবো, এবং সুন্দর একটা গার্ডেনিং করা পসিবল এই সিজনে। সবাইকে ধন্যবাদ।